ওকে, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে। আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের অষ্টম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটির কনসেপ্ট ওভারভিউ অলরেডি শেষ করে ফেলেছি। তো আজকে আমরা ডিরেক্ট এই চ্যাপ্টারটির প্রশ্নর সলিউশনে চলে যাব। তো আজকের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 9 এবং 10 মানে টোটাল 10টা অতি সংক্ষিপ্তর মধ্যে 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করে ফেলবো ইনশাল্লাহ। তো দেখি আমাদের আসলে প্রশ্নগুলো কি বলা আছে। প্রথম প্রশ্নে বলা আছে কাজ কাকে বলে। তো কাজ কাকে বলে এই জিনিসটা আমরা জানবো, এবং দেখুন আমাদের চ্যাপ্টারের নামই কিন্তু কাজ ক্ষমতা শক্তি। তার মানে আমাদের কাজ কাজ ক্ষমতা এবং শক্তি সবগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে জানতে হবে। তো এখন দেখি আমরা তো আসলে কাজ এই জিনিসটার সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? এই কাজ করো, সেই কাজ করো, সারাদিনে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। আসলে মূলত এগুলাই কাজ, কিন্তু ফিজিক্সের ভাষায় কাজটাকে আরেকটু সুন্দরভাবে তারা বর্ণনা করেছে, এবং এটার একটা ম্যাথমেটিক একটা সমীকরণও তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আজকে আমরা একবারে ফিজিক্সের ভাষায় কাজটাকে কিভাবে আমরা বলতে পারি সেই ব্যাপারটা একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাব। তো আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে। আমি অলরেডি যেই ক্লাসে এই চ্যাপ্টারটা শুরু করেছি সেই ক্লাসেও আমি একই উদাহরণ দিয়েছি। মনে করুন আপনি কোনো পাহাড়ি এলাকায় গেলেন, কিংবা আপনি আপনার গ্রামের বাড়িতে গেলেন। তো ওইখানে অনেক পাহাড় টাইপের অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে। তো আমি আপনাকে কিংবা আপনার কোনো রিলেটিভ আপনাকে বলতেছে যে তুমি একটা কাজ করবা। কি কাজ? তুমি হলো আগামীকালকে একটা আপনার বাসার পাশে মনে করেন একটা পাহাড় আছে। তো আপনার রিলেটিভ কিংবা আমি আপনাকে বলতেছি আপনি একটা কাজ করবেন। কি কাজ? আপনি আপনি আগামীকালকে কি করবেন? পাহাড়টাকে একটুখানি তার জায়গা থেকে সরিয়ে দিবেন। ঠিক আছে, কাহিনীটা একটু ভালো করে বুঝেন। আপনাকে আমি বলতেছি আপনার এলাকায় কিংবা আপনার যেই পরিবেশে আপনি থাকেন, যেই এলাকায় থাকেন, সেই এলাকায় কোনো একটা পাহাড় আছে। ওই পাহাড়টাকে আপনাকে একটু হলেও সরাইতে হবে, ঠিক আছে, বা একটু স্থানটাকে সরিয়ে কোথাও নিয়ে যেতে হবে। তো ফাইন, এটা আমি আপনাকে শর্ত দিয়েছি। এবং আপনি কি করলেন? পরের দিন সকাল থেকে শুরু করলেন কি? পাহাড় ঠেলাঠেলির কাজ। হ্যাঁ, ছোট হোক বড় হোক, পাহাড় তো পাহাড়ি, তাই না? তো আপনি কি করলেন? পরের দিন যে পাহাড়টাকে ঠেলতেছেন, সারাদিন ধরে ঠেলতে ঠেলতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আপনি পাহাড় ঠেলা 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 এই ঠেলার কার্যক্রমটা আপনি চালাই গেছেন। তো সন্ধ্যাবেলা আমি যখন যেয়ে দেখলাম আপনি একবারে ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি সারাদিন অনেক পরিশ্রম করেছেন, অনেক কাজ করেছেন, তাই না? তো আমি তো এটাই আর কি, আপনার মতো তো আপনি অনেক কাজ করেছেন, কিন্তু আমি যখন যেয়ে দেখলাম যে আসলে যেই পাহাড়টিকে আমি সরাতে বলেছিলাম সেই পাহাড়টা এক চুল পরিমাণও লড়েনি, তাহলে আপনি যতই কাজ করুন না কেন আমি আপনাকে কি বলবো? না, আসলে আপনার কোনো প্রকারের কাজই হয় নাই। ঠিক আছে, তার মানে কোনো একটা জিনিসকে যদি আপনি ডিসপ্লেসমেন্ট না করতে পারেন, জিনিসটার যদি সরাইতে না পারেন, জিনিসটার যদি স্মরণ না ঘটাতে পারেন, তাহলে কিন্তু সেখানে কাজ হবে না। কাজ যদি হয় তাহলে জিনিস অবশ্যই নড়বে, জিনিসটার প্লেস অবশ্যই চেঞ্জ হবে, বা জিনিসটা অবশ্যই তার অবস্থানটাকে পরিবর্তন করবে, তাহলেই কাজ হবে। তো এইভাবেই আসলে আমাদের ফিজিক্সের ভাষায় বলা হয়েছে কাজের সংজ্ঞাতে কোনো একটি বস্তুকে বল প্রয়োগ করলে বলের দিকে আপনি যেদিকে ফোর্স দিচ্ছেন, মনে করেন এদিকে আপনি ফোর্স দিচ্ছেন, তো এদিকে যদি আপনি ফোর্স দেন তাহলে বলের দিকে বস্তুটির সরণ হবে। তার মানে এদিকে ফোর্স দিলে আপনার এই পাহাড় সরে এদিকে চলে যাওয়ার কথা। আপনি যেদিকে ফোর্স দিবেন বস্তুটারও সরণ সেদিকেই ঘটবে, এবং তা যদি ঘটে তাহলে আমি বলবো কাজ হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? কাজ মানে আপনি যদি বল প্রয়োগ করেন তাহলে অবশ্যই 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 বস্তুটির সরণ ঘটবে, এবং এই সমীকরণটাই হলো ফিজিক্সের কাজের সমীকরণ। কাজকে আমরা ওয়ার্ক দ্বারা প্রকাশ করি, ওয়ার্কের সংক্ষেপে ডাব্লিউ। বলকে আমরা সবাই জানি যে বল হলো ফোর্স, এটার সংক্ষেপে এফ, এবং সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই গেল আমার কাজের সমীকরণ W=F×S। তো আমি আবার বলতেছি, যদি আপনার সরণ না হয় তখন কি হয়ে গেল? সরণ যদি 0 হয় তাহলে ওয়ার্কের মান কি হবে? F×0 0, অর্থাৎ আপনার কিন্তু কোনো কাজই হয়নি, কাজটা 0 হয়ে গেছে। অর্থাৎ যেইখানে সরণ থাকবে সেইখানেই কাজ থাকবে। এটাই হলো কাজের ফিজিক্সের ভাষায়
বর্ণনা। ঠিক আছে, তো এই গেল আমাদের কাজের কাহিনী মোটামুটি শেষ। আমরা আরেকটু জেনে রাখবো, মাঝে মাঝে আমাদের কাজের একক চলে আসে, তো কাজের একক যদি জানতে চাই আমরা একটু জেনে রাখি যে কাজের একক হলো জুল। হ্যাঁ, কাজের একক কি? কাজের একক হলো জুল, এটা আমরা একটু মাথায় রাখবো। তো আরেকটা হিন্টস দিয়ে দিতে পারি, কখনো যদি প্রয়োজন হয় এটাও একটু মাথায় রাখবেন, কাজের একক জুল, সাথে এই জুল কিন্তু আবার শক্তিরও একক। তার মানে জুল দুইটা জিনিসের একক, একটা হলো কাজের একক আরেকটা হলো শক্তির একক। ঠিক আছে, এই দুইটা জিনিসের এককই কিন্তু জুল, এটা আমরা একটু ছোট করে মনে রাখতে পারি। ওকে, তাহলে আমরা অলরেডি কাজের সংজ্ঞা, কাজের একক, শক্তির একক এগুলো দেখে ফেলেছি। এখন আমরা যেটা দেখব সেটা হলো কাজের মাত্রা সমীকরণ। এই কাজের মাত্রা সমীকরণ কিন্তু আমাদের 2 নাম্বার প্রশ্নে চেয়েছিল যে কাজের বা শক্তির মাত্রা সমীকরণ লিখো। তো আমি তো একটু আগেই বললাম যে কাজের একক এবং শক্তির দুইজনের এককই কিন্তু জুল। তাহলে একক যদি সেম হয় অবশ্যই মাত্রাটাও কিন্তু দুইজনেরই সেম হবে। তাহলে আমরা আসলে এক ঢিলে 2 পাখি মারতেছি, কাজের মাত্রাও জানতেছি, সাথে আমরা কিন্তু যেটা কাজের মাত্রা আমি জানবো সেটাই কিন্তু শক্তির মাত্রাও হবে। তার মানে দুইটা জিনিসের এককই সেম এবং দুইটা জিনিসের মাত্রাও কিন্তু সেম। তো আমি আর কথা না বাড়িয়ে এখন চলে যাব আমরা কাজের মাত্রাটা কিভাবে বের করব। তো দেখেন এখানে আমি এখানে দেখেন লিখেও দিয়েছি যে কাজ বা শক্তি উভয়ের এককই জুল, অর্থাৎ উভয়ের মাত্রা সমীকরণও সেম। এটা জেনে রাখি, এটা কিন্তু অ্যান্সার না, জাস্ট এই যে আমি বললাম যে কথাটা জেনে রাখার জন্য এটা আমি দিয়ে দিয়েছি। তো আমরা অলরেডি মাত্রা বের করার জন্য 3টা জিনিস সবসময় আমি মনে রাখতে বলেছি যে এই 3টা জিনিসের মাত্রা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ফিজিক্স 1 নয়, শুধুমাত্র ফিজিক্স 1 নয়, আমরা ফিজিক্স 2 বইয়েরও সকল মাত্রা বের করে ফেলতে পারবো। তো এই হলো আমাদের সেই 3টা জিনিস, একটা হলো ভরের মাত্রা ক্যাপিটাল এম, দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল, সময়ের মাত্রা ক্যাপিটাল টি, এম দিয়ে ম্যাস, এল দিয়ে লেন্থ, টি দিয়ে টাইম। এবং মাত্রার 2 পাশে কিন্তু অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেটটা যদি দিতে আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনার নাম্বার কেটে দেওয়া হবে। ঠিক আছে, কিছু নাম্বার হলেও আপনি কম পাবেন। তো এটা আবার আমাদের ভুলা যাবে না যে আমরা থার্ড ব্র্যাকেটটা কোনোভাবেই যাতে মিস না করি, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এখন দেখেন এই 3টা জিনিস আমাদের আবার একটু রিভাইজ দেওয়া হয়ে গেল। তো এখন আমাদের বের করতে হবে কাজের মাত্রা, তাই তো? কাজের সমীকরণ কি? W = F × S। এফ মানে এম এ, সার্বজনীন সমীকরণ নিউটনের, F = M এ, তাই না? তাহলে M × A এবং সাথে আছে S। তাহলে M মানে কি? আচ্ছা, M মানে হলো আমাদের ভর, ভরের মাত্রা কি হবে? ক্যাপিটাল এম। এর মাত্রা আপনাদের মনে আছে কিনা? ত্বরণের ক্ষেত্রে আমরা জানি ত্বরণের এককটা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা ভুলে গেছি কিনা দেখেন, একটুখানি রিকল করেন যে ত্বরণের ক্ষেত্রে আমরা অলরেডি এটার একক পড়েছিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ারের মাত্রাটা কি হবে? মিটার যেহেতু দৈর্ঘ্যকে বোঝাচ্ছে তাহলে এল, এটার মাত্রা হবে এল। সময় যেহেতু টি তাহলে টি, এবং উপরে যেটা আছে পার সেকেন্ড স্কোয়ার, এখানেও পার সেকেন্ড স্কোয়ার থাকলে টি এর উপরেও কিন্তু পার সেকেন্ড স্কোয়ার থাকবে, সাথে থাকবে এরকম একটা থার্ড ব্র্যাকেট। এটা কিন্তু আমরা ত্বরণের ক্ষেত্রে অলরেডি এই মাত্রাটা শিখে ফেলেছিলাম। তাহলে আমরা এই ত্বরণের যে মাত্রাটা সেটাকে এখানে লিখে দিব mL/T−2। সাথে এটা কি? এটা হলো আমার দূরত্ব। এই যে বলের সাথে সরণ, তার মানে এটা হলো আসলে আমার ডিস্টেন্সটা বোঝাচ্ছে। তার মানে এটা আমরা কি দ্বারা পরিমাপ করব? দৈর্ঘ্য, এটা আমরা মিটার দ্বারা পরিমাপ করব। তাহলে এস এর মাত্রা কি হবে? এস এর মাত্রা হবে দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল, তাই তো? এই ক্যাপিটাল এলটা হবে। তাহলে আমরা এই এস এর জন্য আমরা লিখবো এখানে ক্যাপিটাল এল। তাহলে দেখেন এই যে আমাদের মাত্রা বের হয়ে আসছে ক্যাপিটাল এম, L² এবং T−2। এটা হলো আমাদের আপনার কাজের মাত্রা বলতে পারেন, শক্তির মাত্রা বলতে পারেন, উভয়ের মাত্রাই কিন্তু mL² T−2। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিতে আমরা ভুলবো না। এটাই এখানেও আবার সুন্দর করে লিখে দেওয়া আছে, দেখেন F = MAS, এরটা হলো L T−2, S এরটা L, এটা গুণ দিলে L² হয়ে যাচ্ছে এটা। তো এই ছিল সিম্পল একটা কাজ বা শক্তির মাত্রা নির্ণয়ের পদ্ধতি, আমি দেখিয়ে দিলাম। এরপরে আমি চলে যাব অশ্ব ক্ষমতা কি। আচ্ছা, এই অশ্ব ক্ষমতা পড়ানোর আগে আমি আরো যে 2টা প্রশ্ন আমাদের ছিল, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ, এই যে এখানে আছে দেখেন,
9 নাম্বারটা এবং 10 নাম্বারটা, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ, এই দুটো প্রশ্ন একটু আমরা দেখে ফেলি, যেহেতু আমাদের কাজ এই কোশ্চেনটা দেখা হয়ে গেছে। তো চলে এসেছে আমি এই ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজে। দেখুন এখানে কি বলা আছে, বলা আছে বস্তুর গতি যেদিকে বল সেদিকেই প্রয়োগ করার ফলে যেই কাজ হয় তাকে ধনাত্মক কাজ বলে। তার মানে একটা বস্তু যেদিকে গতিশীল আছে সেদিকেই যদি আপনি বলটা আরো মানে সেই বলটা যদি ওই দিকেই যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে যে কাজটা হবে সেটা ধনাত্মক কাজ। বস্তুটা যেদিকে যাচ্ছে বলও আপনি সেই একই দিকে দিচ্ছেন, এটাই হলো ধনাত্মক কাজ। যেমন মনে করেন একটা ছাদ থেকে আপনি কোনো একটি বস্তুকে নিচে ছেড়ে দিয়েছেন, তাহলে বস্তুর গতি কোন দিকে? বস্তুর গতি এদিকে। আবার এখানে আসলে কোন বলটা ক্রিয়াশীল আছে, যেহেতু বস্তুটা মাটিতে পড়তেছে, অবশ্যই আমরা জানি যে ভূমিতে কিংবা মাটিতে পড়ার ক্ষেত্রে বস্তুটি একটা অভিকর্ষ ত্বরণ লাভ করবে পৃথিবীর কেন্দ্র বরাবর, তাই না? তাহলে এখানকার যে ক্রিয়াশীল বলটা সেটাও কিন্তু বস্তু নিচের দিকেই পাচ্ছে, বস্তুটি নামতেছেও নিচের দিকে, এবং বস্তুটি যে বল পাচ্ছে সেই বল F=mg, এটাও কিন্তু নিচের দিকেই ক্রিয়াশীল। তাহলে আমরা বুঝতে পারতেছি এটার গতিও সেম দিকে, এবং এটার যেই বলের কারণে নামতেছে, যে বলের কারণে এটা ভূপৃষ্ঠের দিকে আগাচ্ছে, সেই বলটাও কিন্তু একই দিকে ক্রিয়াশীল, এবং এই কাজটাকে আমরা বলতেছি ধনাত্মক কাজ। হোপসো যে আমি এটা বুঝাইতে পারছি। এরপরে আমি যাচ্ছি ঋণাত্মক কাজে। এটা কি বলছে? এটা সেম, এটার উল্টা ব্যাপারটা হবে। একটু আগেরটা বস্তুর গতি যেদিকে ছিল বল সেদিকেই প্রয়োগ করেছি, যে কাজটা হয়েছে সেটা ধনাত্মক কাজ। আর এখনকারটা বলতেছে বস্তুর গতিটা যেদিকে থাকবে বল তার বিপরীত দিকে প্রয়োগ করার ফলে যে কাজটা হয় সেটা হলো ঋণাত্মক কাজ। তার মানে আমার বস্তু যেদিকে বল তার অপোজিট দিকে। এখানে একটা সুন্দর উদাহরণও দেওয়া আছে। এই উদাহরণটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যখন একটা বাস কিংবা একটা ট্রাক চলতে থাকে, ট্রাকটার গতিটা হয় এদিকে, তাই না? এই দিক বরাবর যদি ট্রাক কিংবা বাসের গতিটা থাকে, আপনি যদি ট্রাকটাকে কোনো কিছু দেখে বা সামনে কিছু এসে পড়েছে, অন্য কোনো একটা বাস বা ট্রাক আছে, আপনি যদি এটাকে থামাতে চান, তখন কিন্তু আপনি যে বলটা বা ফোর্সটা যে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আর এই বরাবর অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে অবশ্যই ফোর্সটা বিপরীত দিকে অ্যাপ্লাই করে এই জিনিসটাকে থামাতে হবে, এই ট্রাকটাকে থামাতে হবে। তার মানে এই ট্রাকের গতি একদিকে এবং এটাকে থামানোর জন্য আপনি ফোর্স অ্যাপ্লাই করতেছেন বিপরীত দিকে। এই ধরনের যে কাজ সেটাকে আমরা বলবো নেগেটিভ কাজ কিংবা ঋণাত্মক কাজ। আমার মনে হয় যে এতটুকু উদাহরণে একবারে পারফেক্ট এই ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ বোঝানোর জন্য। তার মানে আমি দেখলাম যে জাস্ট ধনাত্মক কাজ যদি আপনার একদিকে গতি থাকে, সেদিকে যদি আপনার ফোর্সটাও অ্যাক্টিভ থাকে, তাহলে এটা হলো ধনাত্মক কাজ। ঋণাত্মক কাজ কোনটা? যেদিকে আপনার গতি আছে, ফোর্স যেটা অ্যাপ্লাই করতেছেন সেটা যদি উল্টা দিকে হয় সেটা কিন্তু ঋণাত্মক কাজ। এই এতটুকুই এখানে বলা হয়েছে। আরেকবার ঠান্ডা মাথায় ভিডিওটা দেখেন স্লো করে, কিংবা যদি একটুখানি এবার একটু মনোযোগ দিয়ে যদি পিডিএফটা পড়েন কিংবা এই লেখাটুকু যদি একটুখানি পড়েন, তাহলে হয়তোবা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো পিডিএফের কথা যেহেতু এসেছে, একটু বলে দেই যে এই পিডিএফটা আপনারা এই প্লেলিস্টের ডিসক্রিপশনে, এছাড়াও এই প্লেলিস্টের প্রতিটা ভিডিওর ডিসক্রিপশনে যেয়ে এই পিডিএফটা আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এটা সকলের জন্যই দিয়ে দেওয়া আছে। তো এই ছিল ধনাত্মক ঋণাত্মক কাজ। তো এরপরে আমি চলে আসতেছি অশ্বক্ষমতাটা কি এটাতে। আচ্ছা, এই অশ্বক্ষমতাতে বলা আছে যে প্রতি সেকেন্ডে 746 ওয়াট কাজ করার ক্ষমতাকে এক অশ্বক্ষমতা বলে। এতটুকু লিখলে এনাফ। কিন্তু এটার সাথে আমি আপনাকে আরেকটা জিনিস বুঝাবো, যেটা আমাদের ম্যাথ এখানে যেগুলো আছে এই ম্যাথগুলা সলভ করতে আপনাকে সহায়তা করবে। সেটা হলো নর্মালি ক্ষমতা, এই ক্ষমতাটাকে আমরা কিভাবে বের করব? একক সময়ে কাজের পরিমাণ দিয়ে আমরা ক্ষমতা বের করব। তার মানে আপনি তো কাজের বিভিন্ন আপনাকে বলে দিবে কতখানি কাজ হচ্ছে, সেটাকে যদি টোটাল একটা কাজ হতে কি পরিমাণের সময় লেগেছে সেই সময় দিয়ে যদি ওই কাজটাকে আপনি ভাগ করেন, তাহলে আপনার কার্যক্ষমতা বা আপনার কাজ করার ক্ষমতা আপনি পেয়ে যাবেন। তো এরকম একটা সূত্র আছে যে P=W/T, এটা হলো ক্ষমতার সূত্র। তো আমরা কাজের একক অলরেডি জেনেছি যে কাজের একক জুল। আপনারা আরেকটু জেনে রাখেন এই পি এর একক বা ক্ষমতার একক পাওয়ার। ক্ষমতা আসলে পি কি আনো হচ্ছে বলেন তো? এই পি দিয়ে কি বুঝাচ্ছি? পি ক্ষমতার ইংরেজি নাম আমরা অলওয়েজ জানি যে পাওয়ার। এই পাওয়ার থেকে কিন্তু পি এসেছে। তাহলে কাজের একক জুল, এবং এই পি এর একক কি হবে? পি এর একক হলো এই যে ওয়াট, লেখাও আছে এখানে দেখেন ওয়াট, ঠিক আছে? তো এইটা ছিল ক্ষমতার সূত্র
পি ইকুয়াল টু ডাব্লিউটি। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু আপনাদের লাগবে ম্যাথ করতে গেলে। কোন ম্যাথটা সেটাও একটু দেখিয়ে দেই। এখানে একটা ম্যাথ আছে, দেখেন যে কোনো কূপ থেকে 10 মিটার উপরে পানি উঠানোর জন্য ড্যাশ 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 একটু পড়ে নেন। এই কোশ্চেনটা সলভ করতে গেলে কিন্তু আপনার এই সূত্রটা লাগবে, আমি একটু বলে দিলাম। তাহলে আমার এটা পি এর সূত্র, সেটা হলো একক সময়ে কাজের পরিমাণটা দিয়ে আমরা ক্ষমতা বের করব। তাহলে এখন দেখি এখানে অশ্বক্ষমতার সংজ্ঞাতে কি বলা আছে। এখানে দেখেন বলা আছে যে প্রতি সেকেন্ডে, তার মানে এই নিচের সময়টা কি 1 সেকেন্ড, মানে প্রতি সেকেন্ড বলতে তো আসলে 1 সেকেন্ড, তাই না? 1 সেকেন্ডে এখানে ভুলে একটু লেখা ছিল ওয়াট, আসলে এটা ওয়াট হবে না। আমরা জানি আসলে কাজের একক আমি কি বলেছি, জুল। তাহলে এটা কি হবে, 1 সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে আমরা কি বলবো, 1 অশ্বক্ষমতা। তার মানে কোনো একজন কিংবা কোনো একটি বস্তু যদি 1 সেকেন্ডে 746 জুল কাজ করতে পারে, তাহলে আমরা বলবো সেই বস্তু কিংবা সেই ব্যক্তির ক্ষমতাটাকে 1 অশ্বক্ষমতা বলবে। ঠিক আছে, তো এখন কথা হলো এখানে ওয়াট আসলে লেখা হয়েছিল এই জুল বাই সেকেন্ড, লাস্ট পর্যন্ত জুল বাই সেকেন্ড করলে আসলে 746 ওয়াট হয়। ঠিক আছে, এটা ডিরেক্ট এই পি এর একক, আমি যেটা একটু আগে বললাম পাওয়ারের একক হচ্ছে ওয়াট। এর জন্য আসলে হয়তো বা কোনোভাবে বইও আপনাদের দেখবেন ওয়াট কথাটা লেখা আছে, এটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, যখন আমরা সংজ্ঞা বলবো তখন আমাকে বলতে হবে 1 সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে 1 অশ্বক্ষমতা বলে। পিডিএফে আমি এইভাবে এটা দিয়ে দিব, এখনো পিডিএফ রেডি করা হয়নি, তো এই জায়গাটাতে ওয়াট হবে না, এই জায়গাটাতে জুল হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। অলরেডি আমাদের যেই 5টি প্রশ্ন আলোচনা করার কথা ছিল, সেই 5টি প্রশ্ন কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। তো আমরা নেক্সট ভিডিওটিতে এইখানে যেই সংক্ষিপ্ত প্রশ্নে যে গতিশক্তির রাশিমালা সংক্রান্ত প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি এবং গতিশক্তি সমীকরণ বা সূত্র লেখো অতি সংক্ষিপ্ত 4 সংক্ষিপ্ত 1, এই দুটি প্রশ্ন সলভ করে দিব ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ফিজিক্সের পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফেজ।